ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেওয়া করোনা এখন এই দেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবার শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয়ে স্বাস্থ্যসেবা এখন ঘর থেকেই সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে থাকছি টুপা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা শুরু করতে চাই সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নামে যেটি পরিচিত, সেটি নিয়ে। বাংলাদেশের জন্য এটি একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা, কারণ প্রাথমিক পর্যায়ে অনেকেই বুঝতে পারেন না আসলে যে তিনি সিওপিডিতে আক্রান্ত কিনা। তাই একটু জানতে চাইবো আপনার কাছে যে প্রাথমিক কোন উপসর্গগুলো আসলে সিওপিডিতে দেখা যায়। ধন্যবাদ আপনাকে। আসলে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ একটা শ্বাসকষ্টজনিত রোগ। যারা দীর্ঘকাল ধরে ধূমপান করেন বা অতি শৈশব থেকে ধূমপান করার অভ্যাস করেন এবং যত বেশি সংখ্যক সিগারেট খান, তাদের এই সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি আমি বলবো। কারণ আর সিওপিডির লক্ষণটা দৃশ্যমান হয় কিন্তু 40 বছরের পর থেকে। তো সিওপিডি সাধারণত আমাদের সারা বিশ্বে মৃত্যু হারের এখনো 6ম স্থানে রয়েছে, যদিও কিছুদিনের মধ্যে এটাকে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যু হারের 3য় স্থানে চলে যাবে। সিওপিডি জিনগত, আচরণগত একটি সমস্যা এবং পরিবেশগত একটি সমস্যা। আমরা যে পরিবেশে, ঢাকা শহর আপনি জানেন যে বিশ্বের শীর্ষে আছে বায়ু দূষণের দিক দিয়ে। সালফার ডাইঅক্সাইড সবচেয়ে বেশি, লিড সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে ঢাকা শহরে। সুতরাং এই শহরে বাস করে বা এই দেশে বাস করে অনেকেই সিওপিডিতে আক্রান্ত হচ্ছে। আর যারা মা বোনেরা বছরের পর বছর ধরে লাকড়ির চুলায় রান্না করে, তাদের ধোঁয়া ফুসফুসে গিয়ে কিন্তু সেখানে সিওপিডি তৈরি করছে। সিওপিডি এমন একটি রোগ যে এটা বায়ু চলাচলে বাধাগ্রস্ত করে। মানুষ শ্বাস নিতে পারছে কিন্তু শ্বাস ফেলতে পারছে না। সব বাতাস জমা হয়ে যাচ্ছে ফুসফুসে এবং ফুসফুসগুলো কালো কুচকুচে হয়ে একদম নিচে নেমে পড়ছে। অর্থাৎ এবং ফুসফুসের যে অবকাঠামোটা রয়েছে, সে অবকাঠামোটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন বলি। হাঁপানিতে যেমন শুধু ফুসফুস ভালো থাকছে, শ্বাসনালীগুলো ন্যারোয়িং হয়ে যাচ্ছে, ওষুধ দিলে আবার শ্বাসনালীগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। কিন্তু সিওপিডিতে, যেটাকে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা বলতাম, এখন সংক্ষেপে আমরা সিওপিডি বলি, এটা কিন্তু ফুসফুসের যেহেতু অবকাঠামোই নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে সবচেয়ে ক্ষুদ্রতম যে টার্মিনাল ব্রঙ্কিওল যেগুলো, সেখানে প্রদাহ হচ্ছে, বায়ুথলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এখানে অক্সিজেন এক্সচেঞ্জ বা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিন্তু আর হচ্ছে না, যার জন্য রোগী কিন্তু শ্বাস ফেলতে পারে না। এটা একটা নিদারুণ সমস্যার নাম। আমাদের কাছে যখন রোগী আসে তখন মানে খুবই দুরবস্থা, শ্বাস নিতে পারছে না, ইভেন টয়লেটে পর্যন্ত যেতে পারে না। আমাদের কাছে মানে রীতিমতো আপনি বলছিলেন এই ফ্যাক্টরগুলোর কথা যেগুলোতে আসলে দায়ী এই সিওপিডির জন্য। একটু যদি আপনার কাছে বিস্তারিত জানতে চাই যে সিওপিডিকে আমরা জানি যে একটি গুচ্ছ রোগ হিসাবে ধরা হয়। এটির ভিতরে একসাথে 3টি রোগ অথবা 2টি অথবা একটি রোগ আলাদা করে থাকতে পারে, এবং প্রথমটি যদি বলা হয় সেটিকে বলা হয় ক্রনিক ব্রনকাইটিস বা দীর্ঘস্থায়ী শ্বাসনালীর প্রদাহ। এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে যে এই পর্যায়ে যে এই যে একটি ক্রনিক ব্রনকাইটিসের কথা বলছি, এটার লক্ষণ এবং সমস্যাগুলো কি হতে পারে? হ্যাঁ, এটাতে হলে প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিবে, কাশি দেখা যাবে, কাশির সঙ্গে কফও বেরোবে। অনেক সময় কফগুলো হলুদ হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হলুদ হয়ে যাচ্ছে, এবং তখন রোগী কিন্তু জ্বরে ভোগে, জ্বর হয়। অর্থাৎ সবুজাভ হলুদ বা হলুদ হয়ে গেলে রোগীকে আমরা বলি যে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে, দ্যাট ইজ অ্যাকিউট এক্সারবেশন ঘটেছে। আর ফুসফুসের অবকাঠামো যেহেতু নষ্ট, সুতরাং প্রচুর শ্বাস মানে কষ্ট। এবং দেখা যাচ্ছে যে রোগী বিভিন্ন যে আমরা অ্যাজমাতে বা শ্বাসকষ্টের বিভিন্ন ওষুধ ব্যবহার করি, ওষুধ কিন্তু কাজ করছে না। মানে কাজটা কোথায় করবে? ফুসফুসই তো নষ্ট হয়ে গেছে। আমরা চাই না একটি মানুষ সিওপিডিতে পরিণত হোক, কারণ এটা একটা প্রতিরোধযোগ্য রোগ। একজন মানুষ যদি ধূমপান না করেন, একজন মানুষ যদি ভালো পরিবেশে বাস করেন, অর্থাৎ লাকড়ির চুলায় তিনি রান্না না করেন এবং পরিবেশটা খুব সুন্দর থাকে, যদি বায়ু দূষণটা যেই দেশে কম, সেখানে কিন্তু এই সিওপিডিতে আক্রান্ত হবে না মানুষ। সিওপিডি আক্রান্ত আমরা প্রতিরোধ করতে পারবো এভাবেই, একেবারে ধূমপান করা যাবে না। তো যেহেতু আমি বলেছি জিনগত, কারো কারো
বংশগত একটা ধারা থাকে, যে তাদের আলফা 1 অ্যান্টিট্রিপসিনের একটা ঘাটতি থাকে। যে আলফা 1 অ্যান্টিট্রিপসিনটা আমাদের ফুসফুসকে রক্ষা করে এবার বিভিন্ন সমস্যা থেকে। সেই আলফা 1 অ্যান্টিট্রিপসিনটা যেহেতু থাকছে না, সুতরাং এটা বংশগত একটা একটা দিক, এটা হলো জিনগত। আর আচরণগত ধূমপানের কথা বললাম, পরিবেশগত তো আমি পরিবেশের কথা বললাম, সুন্দর পরিবেশে থাকতে হবে। তবে আপনি এই যে স্ট্রেপ্টোকক্কাস স্মোকিং এর কথা বলছিলেন, একটু স্মোকিং এর কথা আপনার কাছে আসতে চাই, যে ধূমপানকে আপনি একটি অনেক বড় কারণ হিসেবে বলছেন সিওপিডির পিছনে, কিন্তু যে ধূমপান ছাড়তে বিশ্বের অনেকেই আজকাল দেখা যায় ই ভ্যাপ বা ইলেকট্রনিক যে ভ্যাপ সেটির দ্বারস্থ হচ্ছেন, এবং বিতর্ক আছে এই ভ্যাপ নিয়েও, কেননা এতে রয়েছে নিকোটিন। এটি কি তাহলে এই ই ভ্যাপকে কি আমরা প্রযুক্তির মোড়কে লুকানো বিষ বলতে পারি কিনা? ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আমরা কথা বলছিলাম সিওপিডি নিয়ে। আমি আপনার কাছে জানতে চাইছিলাম ই ভ্যাপ সম্পর্কে। আপনি যদি একটু বলতেন যে ই ভ্যাপ কতটা আসলে যারা নিচ্ছেন, তারা গ্রহণ করছেন, তাদের জন্য আসলে এটা কতটা ঝুঁকি মুক্ত বা ঝুঁকিযুক্ত। ধন্যবাদ আপনাকে। আসলে খুব সুন্দর একটা, কোনটাই গ্রহণ নয়। এখানে নিকোটিন তো শুধুমাত্র তাই না, এখানে 40টি উপাদান এর মধ্যে। ওটা ইভেপ মানে স্মোক করবেন সেটা হবে কোন ধরনের ধূমপান করা যাবে না, বা অন্য কোনো নেশাও করা যাবে না। আমাদের ফুসফুসকে সতেজ রাখতে হবে। আর যেটা কথা বলছি, অ্যাকিউট এক্সারবেশন হয় বেশি, কারণ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া বা নিউমোকক্কাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুটো রোগীর নতুন করে আবার অ্যাকিউট অ্যাটাক হতে পারে, যেটাকে এক্সারবেশন বলি, ডিজিজ বলি। তো নিউমোকক্কাল ভ্যাকসিন বছর পর পর, আর একটি যে ফ্লু শট যেটা আছে, ফ্লু ভ্যাকসিন, এটা প্রতি বছর দিতে হয়। এই তাহলে অ্যাকিউট এক্সারবেশন হবে না। তারপর এই শীতকাল, এখন এই শীতকালে কিন্তু মানে খুব সতর্কভাবে একটা সিওপিডি রোগীর থাকতে হবে। সকালবেলায় কুয়াশা না যাওয়া পর্যন্ত, রৌদ্র না ওঠা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। আবার সন্ধ্যার আগে গিয়ে ঘরে থাকতে হবে। এবং এই যাদের করোনা যদি হয়, হলে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি অনেক 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 বেড়ে যায়। কারণ তারা ধূমপান করে ফুসফুসের কর্মক্ষমতাকে একেবারে হ্রাস করে ফেলে। এবং করোনা জীবাণুর বড় আকর্ষণটাই থাকে ফুসফুসের। ফুসফুস যেহেতু নষ্ট, খুব ওদের খুব সুবিধা হয় সেখানে বাসা বাঁধতে। সেজন্য আমরা বলি খুব, আর আমরা এমনিও জানি যে ওরা কিন্তু 14 গুণ নিরাপদে থাকে ব্যাপারে কিন্তু কথা বলি। সুতরাং এরা 14 গুণ বেশি মানে ঝুঁকির মধ্যে থাকছে করোনায় আক্রান্ত হওয়ার জন্য। সুতরাং এই দিকটাও খেয়াল রাখতে হবে। আপনি একটা পর্যায়ে সিওপিডির কিছু ধরন আছে, যেমন অ্যাজমাও থাকতে পারে, সিওপিডিও থাকতে পারে একটি লোকের। সেটাকে আমরা বলি একস অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম, অর্থাৎ দুইটা সেগমেন্টে সে আক্রান্ত হয়েছে। এই ধরনের রোগী আসলে আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। কারণ অ্যাজমার এক ধরনের চিকিৎসা দিতে হয়, তো এই একস রোগ আসলে একটু অনেক সময় আবার কিছু রোগী আছে যে অ্যাজমার মধ্যে আছে, যে তারা শ্বাসকষ্ট হয় না কিন্তু সবসময় কাশি লেগেই থাকে। আমরা ব্রঙ্কো দেখি যে তাদের মধ্যে কিন্তু ব্রঙ্কাস গুলো খুব চুপসিয়ে যাচ্ছে, অর্থাৎ তারাও অ্যাজমাতে ভুগছে। এরা বলে কফ ভেরিয়েন্ট। অর্থাৎ বাংলাদেশের শ্বাসকষ্টের রোগী বেশ আগে একটা হয়েছিল, সার্ভে হয়েছিল, প্রায় 1 কোটি লোক, এখন আমি বলবো 1.25 কোটি লোক এই শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এবং অসংখ্য মানুষ কিন্তু এই ধূমপান জনিত শ্বাসকষ্ট মারা যাচ্ছে, প্রতি 6 সেকেন্ডে একজন মারা যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। আর সিওপিডি, আমরা প্রতি বছর সিওপিডি ডে পালন করি মানুষকে উজ্জীবিত করার জন্য, উৎসাহিত করার জন্য, সচেতন করার জন্য, যাতে মানুষ পরিবেশের উন্নতি, বসে থেকে ঘন্টা এই কার্বন মনোক্সাইড সেটা থেকেও আমাদের বাঁচতে হয়। এবং এই ঢাকা শহরকে বা বড় বড় শহর যেগুলো আছে, যেগুলো দূষিত সবচেয়ে বেশি, সেগুলো খুব সুন্দর মানে গ্রিন সিটিতে পরিণত করতে হবে, বিশেষ করে ঢাকাকে। তাহলে কিন্তু আমাদের দেশের সিওপিডি রোগীতে আক্রান্ত হবে না। আর একজন সিওপিডি রোগীর কিন্তু ক্যান্সার থাকে, কারণ সে ধূমপান যেহেতু করছে, ধূমপানের জন্য সিওপিডি যেমন হচ্ছে, ক্যান্সার রোগ অ্যাকচুয়ালি হয়ে যেতে পারে। এবং সবচেয়ে মজার
তো যেহেতু দৃশ্যমান হয় 40 বছরের পরে, প্রথম প্রথম তো রোগী মনেই করে না যে তার কোনো সমস্যা, সে ধূমপান করেই যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে দৃশ্যমান যখন হয় তখন কিন্তু অলরেডি রোগটা প্রোগ্রেস হতে থাকে। ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ। আমাদের আমাদের যে ডাক্তারি বই পড়েছি, সিসিল টেক্সট বুক অফ মেডিসিন, সেখানে একটি কথা লেখা ছিল যে মার্চিং টুয়ার্ডস গ্রেভ, অর্থাৎ হেঁটে হেঁটে কবরের দিকে চলে যাচ্ছে, কারণ এর স্পেসিফিক কোনো আপনি চিকিৎসা নেই। একটু আগে বলছিলেন অ্যাজমার যেহেতু জন্য করোনা মহামারীর সময় চলছে, আপনার কাছে একটু জানতে চাইছিলাম আমি যে আপনি অ্যাজমার পেশেন্টদের কথা বলছিলেন যাদের অ্যাজমা আছে, আমরা জানি যে তারা করোনায় আক্রান্ত হলে আরো ভয়াবহ অবস্থায় হতে পারে। কেন ভয়াবহ হতে পারে সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাইব বিশদ করে, যে ট্রিটমেন্ট কি আসলে অ্যাজমা এবং করোনা পেশেন্টের ডিফারেন্ট হয় বা কন্ট্রাডিক্টরি হয়, সমস্যাটা কোথায় হয়? হ্যাঁ, অ্যাজমা যাদের আছে বা বিশেষ করে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা যারা ভুগছে, তাদের তো ফুসফুসের ইমিউনিটি একেবারেই নাই। ফুসফুস যখন করোনা জীবাণুটা ঢুকবে, ফুসফুসে গলা অতিক্রম করে ফুসফুসে ঢুকবে, তো ভাঙা কোষে ফুসফুস ভরে যাবে। এমনি শ্বাসনালীগুলো সংকুচিত। তারপরে যখন ভাঙা কোষে ফুসফুসটা ভরে যাবে, যখন রক্ত জমাট বাঁধবে ফুসফুসের মধ্যে, কারণ করোনা হচ্ছে রক্ত জমাট বাঁধা। তখন ফুসফুস আর সেটা গ্রহণ করতে পারবে না। তখনই মৃত্যুর ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আমরা যে আমরা পালস অক্সিমিটার দিয়ে যে আমরা সবসময় অক্সিজেন স্যাচুরেশন দেখি, এমনি কিন্তু ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, বা আমরা যদি সিওপিডি রোগী দেখি তাহলে তো অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, মানে তার অক্সিজেন এক্সচেঞ্জ বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ একেবারেই হচ্ছে না। সেখানে করোনার যদি ঢুকতে পারে একবার, তাহলে খুব সহজেই বাসা বাঁধতে পারে, বিভিন্ন রকমের ফাইব্রোসিস হতে পারে। সুতরাং সেজন্য সবসময় মাস্ক পরতে হবে। আর মানুষ তো এখন মাস্ক পরার সেই ব্যাপারে সচেতনতাটুকু চরম উদাসীন। মেনে চলতে হবে সবাই। আমরা আপনাদের আলোচনায় ফিরতে চাই, এরই মাঝে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, মোহাম্মদ লিটন। জি, বলুন। হ্যাঁ, আমার ওই শ্বাসকষ্ট, অ্যাজমা, আমি ইনহেলার ব্যবহার করি। তো ইনহেলার ব্যবহার করাতে আমার ওই গায়ে একটু গা আসছে, খাওয়া দাওয়া রুচি নেই, খেতে পারি না, মজা লাগছে না। আপনার বয়স কত? আপনার বয়স বলবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ফিরছি ডক্টর ইকবাল মাহমুদ আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ। তিনি ইনহেলার ব্যবহার করছেন, কিন্তু কোন ইনহেলার ব্যবহার করছেন সেটা বলেননি। যদি সিওপিডি হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগে থাকেন, তাহলে কিন্তু সাধারণ ব্রঙ্কোডাইলেটর যেগুলো আছে, সালবিটামল ইনহেলার, সেখানে ওটা খুব একটা কাজ করে না। অ্যান্টিকোলিনার্জিক যেসব ইনহেলার আছে, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড যেগুলো, সেগুলোতে মোটামুটি কাজ করে একটু ভালো। তারপরও আমরা ব্রঙ্কোডাইলেটর দিয়ে রাখি, খাওয়ার ওষুধও দেই, ইনহেলার ফর্মেও দেই, নেবুলাইজ করি, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড এবং সালবিউটামল দিয়ে নেবুলাইজ করি। তবে যখন সিওপিডি মারাত্মক আকার ধারণ করে, অর্থাৎ স্টেজ 4-এ চলে যায়, তখন কিন্তু তাকে অক্সিজেন নিতে হয়। অক্সিজেন এমনকি যেহেতু নড়াচড়া করতে পারছে না, ঘরেই প্রায় দিনে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা তাকে অক্সিজেন নিতে হবে, 2 লিটার করে প্রতি মিনিটে। সুতরাং অক্সিজেন এটা শিখিয়ে দিতে হবে রোগীকে যে কিভাবে অক্সিজেন নিতে হবে। আর আকাশপথে তো তার যাতায়াত করার প্রশ্নই আসে না, সে যেতেই পারবে না, কারণ এমনি এম5সি বাদে আরবিসি কাউন্ট অনেক বেড়ে যায়। তারপরে এমনি যখন আমরা বিমানে চলাচল করি, তখন আমাদের আরবিসি কাউন্ট বেড়ে যায়। সুতরাং অনেক পলিসাইথেমিয়া ডেভেলপ করতে পারে। সুতরাং তাদের আমরা নিরুৎসাহিত করি যে মানে প্লেনে জার্নি করবেন না, বিমানে জার্নি করবেন না, আপনি গাড়িতে জার্নি করুন। তারপরে অক্সিজেন সঙ্গে ক্যারি করতে হবে, নেবুলাইজার মেশিন ক্যারি করতে হবে, 3 বার করে নেবুলাইজ করতে হবে, দরকার আরো বেশি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড দিয়ে আমরা তাকে খেতে দেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে সচেতন ভাবে যদি একটি মানুষ চলে, ধূমপান না করে, তাহলে সে সিওপিডিতে আক্রান্ত হবে না। কারণ এটা একটা অসম্ভব কষ্টদায়ক একটি রোগের নাম সিওপিডি। আমাদের চেম্বারে যখন আসে, ঠোঁটটা বন্ধ করতে পারে না, ঠোঁট কিন্তু খোলাই থাকে, অর্থাৎ তার এত শ্বাসকষ্ট যে ঠোঁট খোলা থাকে, নাকের পাতাগুলো নড়তে থাকে, ঠিক জীবন্ত মাছ যেমন ধরলে যেমন মাছগুলো করে নাসারন্ধ্রটা কাঁপতে থাকে, ঠিক সেভাবে। এবং সে শুকিয়ে যায়, একবারে শুকিয়ে যাবে, তার নিউট্রিশনের অভাব, খেতে ইচ্ছা করবে না, খেতে পারবে না। যেহেতু তার অক্সিজেন ডেফিসিয়েন্সি খুব বেশি, সেজন্য আইকিউ লেভেলও একদম কমে যাবে, সে ভুলে যাবে, তার মানে বিভিন্ন
এবং আলটিমেটলি কিন্তু ফুসফুসে আক্রান্ত হয়ে ফুসফুসে সমস্যাটা থাকবে তা নয়, এটা হার্টকেও এফেক্ট করবে, যাকে আমরা কর পালমোনাল বলি বা রাইট হার্ট ফেলিওর বলি। তখন কিন্তু পায়ে পানি আসবে, লিভারটা বড় হয়ে যাবে, পেটে পানি আসবে, তখন চিকিৎসা করা খুব দুরূহ হয়ে যাবে। তার মানে একটি সমস্যা থেকে অন্য সমস্যাগুলো কিন্তু তৈরি হচ্ছে। একটু আপনার কাছে এই পর্যায়ে জানবো যে আপনি তো বলছিলেন স্মোকিং এর কথা, এবং যারা গ্রামে কাঠ এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে বা খড়কুটো ব্যবহার করছে সেখান থেকেও কিন্তু সিওপিডির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আরেকটি আছে সম্ভাবনা যে যাদের ফুসফুস পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, জন্মগত ত্রুটি যাদের আছে, তারাও কি এই সিওপিডিতে আক্রান্ত হতে পারেন কিনা, এবং বয়স বাড়ার সাথে সাথে সেটি আসলে কতটা ভয়াবহ হতে পারে? হ্যাঁ, আপনি ধন্যবাদ। আপনি একটা সুন্দর পয়েন্ট ধরিয়ে দিয়েছেন। যাদের জন্মগত ফুসফুসের ত্রুটি থাকে বা হয়তো ফুসফুস যেটা পালমোনারি অ্যাট্রেসিয়া আমরা বলি, সেখানেও কিন্তু সিওপিডি হতে পারে। শুধু জন্মগত দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তাদেরকে আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে বাকি জীবন। আপনার আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি ফারহানা উত্তরা থেকে বলছি। জি, আমার বাবা, উনার এইজ 86, উনি ডিমেনশিয়ায় ভুগছেন অনেক দিন যাবত। একটা সাইড উনার প্যারালাইজড। তো গত 11 মাস ধরে উনার অনবরত কাশি, মানে কোনো ওষুধেই কাশিটা ধরছে না। অনেকবার অ্যান্টিবায়োটিক খেয়েছেন, অনেক কফ সিরাপ খেয়েছেন, কিন্তু কোনোভাবেই কাশিটা আর ধরছে না। তো এখন আমরা চাচ্ছিলাম, ইদানিং উনার একটু শ্বাসকষ্ট হচ্ছে এবং এত বেশি কাশি যে দুপুর 1টায় শুরু হলে বিকাল 4টা পর্যন্ত এক নাগাড়ে উনি কেসে যাচ্ছেন। তো উনি কথা বলতে পারেন না। আমাদের সমস্যা হচ্ছে উনি কথা বলতে পারেন না, এই কারণে আমরা ঠিক বুঝতে পারি না যে উনার কি সমস্যা, মানে উনার ভিতরে কি সমস্যা হচ্ছে। জি, আচ্ছা, আপনি শুনতে থাকুন ফারহানা, আমরা নিশ্চয়ই আপনার এই প্রশ্নের সমাধান আমরা জানতে আমরা ফিরছি। ডক্টর ইকবাল, আপনার কাছে। হ্যাঁ জি, যেহেতু ওনার ফারহানার বাবার বয়স হলো 83 এবং উনি অলরেডি স্ট্রোক হয়েছে একবার, এখন ডিমেনশিয়াতে ভুগছে। তো ওনাকে সবসময় শুয়ে রাখা যাবে না, ওনাকে বসিয়ে রাখতে হবে। বসিয়ে সবসময় যদি শুয়ে থাকে তাহলে কিন্তু লাংসে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে। তাকে প্রয়োজন, যদি শ্বাসকষ্ট মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কম, তাকে নেবুলাইজ করতে হবে 3 বার করে সালবিউটামল এবং উইন্ডেল প্লাস দিয়ে তাকে নেবুলাইজ করতে হবে, প্রয়োজনে অক্সিজেন দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক, বারবার অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই। যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় সঙ্গে প্রোবায়োটিক অ্যাড করে দিতে হবে। আমি যেটা ইন্ডিয়ান একটা পুরনো পলিসি আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি, ভালো রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে প্রোবায়োটিকের সঙ্গে যদি আমি ওমেগা অ্যাড করি, তার সঙ্গে যদি অন্যান্য ব্রঙ্কোডাইলার অ্যাড করি, তাহলে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী খুব ভালো হয়ে যায়। যদি সিওপিডি দিয়ে কাজ করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। এই ছিল ডক্টর জনকলের আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল আবারও। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।